গুড মর্নিং এভরিবডি। আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে জৈবনিক প্রক্রিয়া, তার অন্তর্গত পুষ্টি এবং তার অন্তর্গত প্রাণী পুষ্টি, এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজ সেটাকে আমরা কন্টিনিউ করব। এ প্রসঙ্গে যাওয়ার আগে, আলোচনায় যাওয়ার আগে একটা কথা একটু জানিয়ে রাখা প্রয়োজন। সেটি হলো, আমাদের এই উদ্যোগটি হলো একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এখানে যদি কেউ তথ্যের অসঙ্গতি খুঁজে পান, তার কাছে অনুরোধ, প্রামাণ্য যে সমস্ত টেক্সট বুক রয়েছে সেগুলি কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতিকে সংশোধন করে নেবেন, অথবা কোনো এক্সপার্ট টিচারের সাথে পরামর্শ করে এই তথ্যের অসঙ্গতি দূর করবেন বা সংশোধন করে নেবেন। আমরা গতদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে প্রাণীর পুষ্টির যে হলোজৈবিক পুষ্টি, সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। হলোজৈবিক পুষ্টির 5টি পর্যায় রয়েছে: খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ, শোষিত খাদ্যের আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, এই 5টি পর্যায় নিয়ে হলোজৈবিক পুষ্টি সম্পন্ন হয়ে থাকে। তো হলোজৈবিক পুষ্টির আমাদের শরীরে যেভাবে এটি সম্পন্ন হয়, সেটিকে আমরা কি বলবো না, যে তন্ত্রের মাধ্যমে এই পর্যায়গুলি সম্পন্ন হয়ে থাকে তাকে বলা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র অনেকগুলি অঙ্গ নিয়ে গঠিত হয়েছে। প্রধানত এগুলিকে দুটো ভাগে ভাগ করা যায়: পৌষ্টিক নাড়ি এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নাড়ির যে অংশগুলি রয়েছে সেগুলি এখানে লেখা আছে: মুখছিদ্র, মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, পায়ু। এদের আবার অনেক ভাগ রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা বলেছিলাম। পাকস্থলীর 4টি ভাগ বা অংশ রয়েছে: কার্ডিয়াক পাকস্থলী, ফান্ডাস, দেহ এবং পাইলোরাস। ক্ষুদ্রান্ত্রের যে সমস্ত ভাগগুলি রয়েছে: ডুওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। বৃহদন্ত্রের যে সমস্ত ভাগগুলি রয়েছে সেগুলি হচ্ছে সিকাম, কোলন, মলাশয়। এই কোলনের আবার 4টি অংশ রয়েছে: অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। শেষ রয়েছে মলাশয়। মলাশয়ের শেষ প্রান্তে রয়েছে পায়ু। আমরা যে সমস্ত গ্রন্থিগুলো পৌষ্টিক গ্রন্থি হিসেবে পরিচিত তাদের পরিচয় পেয়েছি। লালা গ্রন্থি মুখবিবরে থাকে, পাক গ্রন্থি পাকস্থলীতে থাকে, যকৃৎ দেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি, অগ্নাশয় একে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি, এবং রয়েছে ক্ষুদ্রান্ত্রের ভেতরের গায়ে অবস্থিত যে সমস্ত গ্রন্থি রয়েছে, ভ্রূণারের গ্রন্থি ইত্যাদি, সেগুলো হচ্ছে আন্তরিক গ্রন্থি হিসাবে পরিচিত। এখন সেটি আমরা এখানে যে মডেলটি রয়েছে সেখানেও আমরা পুরো বিষয়টিকে দেখেছি। মুখছিদ্র থেকে শুরু করে পায়ু পর্যন্ত এই পৌষ্টিক নালীটি বিস্তৃত অবস্থাতে থাকে। মুখছিদ্র, তারপরে হচ্ছে মুখবিবর, তারপরে হচ্ছে গলবিল, তারপরে হচ্ছে গ্রাসনালী, এগিয়ে চলেছে। এখানে আছে পাকস্থলী, পাকস্থলীর পরের অংশ, এখান থেকে হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এই ক্ষুদ্রান্ত্র 3টি অংশ নিয়ে বিভক্ত, পেঁচানো নালী বিশেষ, প্রায় 10 ফুট লম্বা, 1 ইঞ্চি তার ব্যাস, সেরকম একটা অংশ রয়েছে। সেটি এসে এখানে বৃহদন্ত্রের শেষ হয়েছে। বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে এখানে রয়েছে সিকামের যে লুপ্তপ্রায় অঙ্গ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স রয়েছে। তারপর এটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন এবং শেষে মলাশয়, আর শেষ প্রান্তে হচ্ছে পায়ু ছিদ্র। এছাড়া যে গ্রন্থিগুলো রয়েছে, যেমন হচ্ছে লালা গ্রন্থি থাকছে এই যে মুখবিবর, সেখানে থাকছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, তিন জোড়া লালা গ্রন্থি থাকছে। পাক গ্রন্থি থাকছে পাকস্থলীর ভেতরের গাত্রে। এদের 2 ধরনের কোষ থাকে: অক্সেন্টিক গ্রন্থি এবং পেপটিক গ্রন্থি, সেগুলো থাকছে। যকৃৎ হচ্ছে দেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি, প্রায় 1.5 কেজি ওজন এটির। এখান থেকে নিঃসৃত হয় পিত্তরস। এরপর হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে এই যে সি আকারের যে ডুওডেনাম রয়েছে, তার এই খাঁজে রয়েছে পাতার মতো একটি লম্বা অগ্নাশয়, যেটাকে প্যানক্রিয়াস বলা হচ্ছে ইংরেজিতে, এবং এটিকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। তার কারণ এটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়েছে। আন্তরিক গ্রন্থি হচ্ছে এই ক্ষুদ্রান্ত্রের ভেতরের যে গাত্র রয়েছে সেখানে উপস্থিত থাকছে আন্তরিক গ্রন্থি। এখন কিভাবে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, কোন অংশে কোন খাদ্যের পরিপাক হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।
খাদ্য গ্রহণের বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। বিভিন্ন প্রাণী তারা বিভিন্ন ভাবে খাদ্য গ্রহণ করে থাকে। পাখি একভাবে খাদ্য গ্রহণ করে থাকে, মাংসাশী প্রাণী যারা তারা একভাবে খাদ্য গ্রহণ করে থাকে, আমরা যারা রয়েছি তারা অন্যভাবে খাদ্য গ্রহণ করে থাকি, চতুষ্পদ প্রাণীরা অন্যভাবে, তৃণভোজী প্রাণীরা অন্যভাবে, বিভিন্ন ভাবে খাদ্য গ্রহণ করা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মুখছিদ্রের মধ্যে দিয়ে খাদ্য গৃহীত হয়ে থাকে। হাত এবং মুখের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। সাধারণভাবে আমরা মানুষ যে খাদ্য গ্রহণ করে থাকি সেগুলি হচ্ছে কঠিন এবং তরল দুই প্রকারের খাদ্য গ্রহণ করি, এবং সেগুলি সবই জটিল খাদ্য, অর্থাৎ প্রোটিন, শর্করা, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল সবকিছু মিশ্রিত অবস্থায় জটিল খাদ্য হিসেবে আমরা সেগুলিকে গ্রহণ করে থাকি। সাধারণভাবে সেগুলি সবই হচ্ছে বহু অণুযুক্ত। এই খাদ্য গ্রহণ করার পরে তাকে আমাদের পরিপাক করতে হয়। পরিপাক ব্যাপারটা কি না, হলজিক পুষ্টির দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পরিপাক। গৃহীত জটিল খাদ্য উৎসেচকের সহায়তায় বা উৎসেচকের ক্রিয়ার ফলে সরল, তরল এবং শোষণ উপযোগী খাদ্যে পরিণত হওয়ার যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া তাকে বলা হয় পরিপাক। তাহলে গৃহীত জটিল খাদ্য উৎসেচকের সাহায্যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সরল, তরল এবং শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক। পাচিত খাদ্য অর্থাৎ জটিল খাদ্য বহু অণুযুক্ত, সেটি এক অণুযুক্ত যেগুলি হয়ে থাকে তাকে সেগুলি হচ্ছে শোষণযোগ্য একক, সেই অংশে পরিণত হওয়া পর্যন্ত হচ্ছে পরিপাক। তো তা আমরা দেখছি এই যে মুখছিদ্রের পরে যে অংশ রয়েছে মুখ বিবর, সেই মুখ বিবর অংশে কতগুলো বিষয় আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। তার একটি হচ্ছে দাঁত থাকে। এই যে দাঁত, মানুষকে বলা হচ্ছে থেকোডন্ট। থেকোডন্ট কেন বলা হয় না, থেকোডন্ট বলা হচ্ছে চোয়ালের হাড়ের গভীরে দাঁত প্রথিত অবস্থায় থাকে, সেই জন্য মানুষকে বলা হয় থেকোডন্ট। মানুষকে আরো বলা হয় ডাইফিওডন্ট। কেন ডাইফিওডন্ট বলা হয় না, মানুষের জীবনে দুবার দাঁত ওঠে, একবার দুধের দাঁত আর একবার স্থায়ী দাঁত, সেই জন্য মানুষকে বলা হয় ডাইফিওডন্ট। এছাড়া মানুষকে বলা হয় হেটেরোডন্ট। হেটেরোডন্ট কেন বলা হয় না, বহু রকমের দাঁত থাকে। কিরকম না, মানুষের মোট দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। এই 32টি দাঁত দুটি পাটিতে, একটি ঊর্ধ্ব চোয়ালে সংলগ্ন থাকে, আরেকটি হচ্ছে নিম্ন চোয়ালে সেটি সংযুক্ত থাকে। উপরে থাকে 16টা, নিচে থাকে 16টা। এই প্রতিটি চোয়ালের যে অর্ধাংশ রয়েছে সেই অর্ধাংশে 4 প্রকারের দাঁত অবস্থান করে। একেবারে সামনের দিকে দুটি দাঁত থাকবে যাদেরকে বলা হচ্ছে কৃন্তক। দুটি দাঁত থাকে, ইংরেজিতে বলা হচ্ছে ইনসাইজার বা কৃন্তক দাঁত বলা হচ্ছে, কৃন্তক, ইনসাইজার। তারপরে যেটি থাকে সেটি হচ্ছে ছেদক দাঁত, এটাকে বলা হচ্ছে ক্যানাইন। তারপরে যেগুলি থাকে সেটি হচ্ছে দুটো থাকছে প্রিমোলার দাঁত, প্রিমোলার দাঁত থাকে, এগুলোকে বলা হচ্ছে পুরঃপেশক বা প্রিমোলার দাঁত বলা হচ্ছে। এবং শেষে থাকছে 3টে মোলার দাঁত থাকছে, এরকম ভাবে 3টে মোলার দাঁত থাকছে এখানটাতে। তাহলে এই 3টে হচ্ছে মোলার বা পেশক দাঁত, এই দুটোকে বলা হচ্ছে পুরঃপেশক। এটা হচ্ছে মোলার, এগুলো হচ্ছে প্রিমোলার বা পুরঃপেশক। এখানে যেটি রয়েছে সেটিকে বলা হচ্ছে কি না, ক্যানাইন বা ছেদক। এবং এখানে যে দুটো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ইনসাইজার বা কৃন্তক দাঁত। এইদিকে তাহলে মোট সংখ্যা হচ্ছে 8টা। ঠিক সেরকম ভাবে চোয়ালের নিচের চোয়ালের এই অর্ধাংশে 8টা, উপরে চোয়ালের দুটি অর্ধাংশে 8টি করে মোট 32টি দাঁত এখানে অবস্থান করে। ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত আছে। দন্ত সংকেতটি কিরকম না, ইনসাইজার থাকছে চোয়ালের দুটি অর্ধাংশে 2টি করে, ক্যানাইন থাকছে চোয়ালের দুটি অর্ধাংশে 1টি করে,
প্রিমোলার থাকছে চোয়ালের দুটি অর্ধাংশে দুটি করে এবং মোলার থাকছে চোয়ালের দুটি অর্ধাংশে তিনটি করে। এটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত। I 2/2, C 1/1, PM 2/2, M 3/3। এই হচ্ছে দন্ত সংকেত। হেটেরোডন্ট কেন বলা হচ্ছে না, বিভিন্ন আকার আকৃতি সমন্বিত দাঁত আমাদের মুখগহ্বরে অবস্থান করে, তাই মানুষকে বলা হচ্ছে হেটেরোডন্ট। বহু রকমের আছে বলে এবং তাদের প্রত্যেকের কাজও হচ্ছে আলাদা। কৃন্তক যেটা সেটা কাটতে সাহায্য করছে, ছেদক ছিঁড়তে সাহায্য করছে, পূরক পেশক এবং পেশক সেগুলিকে চর্বণ করতে এবং গলাধকরণের ক্ষেত্রে তাকে পিষে পেশাই করে তাকে ছোট টুকরোতে পরিণত করতে খাদ্যকে সাহায্য করে থাকে। এটা গেল দাঁত সম্বন্ধে কিছু কথা। এই দাঁতের এই উপরের অংশ যেটিকে আমরা দেখতে পাই সেটিকে বলা হচ্ছে ক্রাউন এবং ভেতরে অনেকখানি অংশ চোয়ালের গভীরে থেকে যায়, মাড়ি দিয়ে সেটি আবৃত থাকে, তার মধ্যে রক্তবাহ থাকে, নার্ভ যেগুলো রয়েছে সেগুলো থাকছে। উপরে যে অংশ সেটিকে বলা হচ্ছে ক্রাউন। ক্রাউনের উপরে একটি এনামেলের আস্তরণ থাকে। দাঁতের গঠনের ক্ষেত্রে প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। তো এই দাঁতের বিষয়টি ছাড়াও মুখবিবরে আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিস থাকে সেটি কি না, সেটি হচ্ছে জিভ। কি থাকছে না, জিভ থাকছে। এই যে জিভ সেটি হচ্ছে মুখগহ্বরের মেঝেতে উপস্থিত একটি ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত মাংসল একটি জিভ অবস্থান করে, যার উপরের তল হচ্ছে খসখসে এবং নিচের তল হচ্ছে মসৃণ। উপরের তল খসখসে এবং নিচের তল হচ্ছে মসৃণ, এরকম একটা জিভ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জিভের কাজ কি না, জিভের কাজ হচ্ছে কথা বলা, খাদ্যকে ওলট পালট করে লালারসে মিশ্রিত হতে সাহায্য করা, খাদ্য গলাধকরণ করতে সাহায্য করা, খাদ্যের স্বাদ গ্রহণ করতে সাহায্য করা, এগুলি হচ্ছে জিভের প্রধান কাজ। এই জিভের যে স্বাদ গ্রহণকারী অংশগুলি রয়েছে সামনের দিকের এই অঞ্চলটিকে বলা হচ্ছে মিষ্ট স্বাদ গ্রহণকারী কেন্দ্র, পিছনের দিকের এই অংশটি হচ্ছে তিক্ত স্বাদগ্রাহী অংশ। পিছনের দুপাশে এরকম যে অংশ রয়েছে সেটি হচ্ছে অম্ল বা টক স্বাদগ্রাহী কেন্দ্র এবং সামনের দিকের দুপাশে যেটি রয়েছে এগুলি হচ্ছে লবণাক্ত বা নোনতা স্বাদ গ্রহণকারী কেন্দ্র। এর উপরে গুটি গুটি বেশ কিছু অংশ থাকে যেগুলিকে বলা হচ্ছে স্বাদ কোরক বা স্বাদ পীড়কা। এই স্বাদ কোরক বা স্বাদ পীড়কাতে বিভিন্ন ধরনের স্বাদ গ্রাহী কোষ অবস্থান করে, যা আমাদের খাদ্যের মধ্যে যে বিভিন্ন স্বাদ রয়েছে সেই স্বাদগুলিকে গ্রহণ করতে সাহায্য করে থাকে। এগুলি হচ্ছে আমাদের যে জিভের বৈশিষ্ট্য রয়েছে সেটি। এছাড়া কি রয়েছে না, এছাড়া রয়েছে চোয়ালের দুই পাশে তিনটি করে মোট 6টি লালা গ্রন্থি অবস্থান করে। লালা গ্রন্থি অবস্থান করছে, সেগুলি কি কি না, লালা গ্রন্থি অবস্থান করছে। এই লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। প্যারোটিড গ্রন্থি থাকে কর্ণমূলের নিচে, সাবম্যান্ডিবুলার থাকছে চোয়ালের দুই পাশে এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে জিভের তলদেশে অবস্থান করে। এখান থেকে লালা রস নিঃসৃত হয়ে থাকে। এই লালা রসের কাজ কি? লালা রসের যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলি হচ্ছে যান্ত্রিক কাজ বা স্বাদগ্রাহী কাজ ইত্যাদি রয়েছে। যান্ত্রিক কাজ হচ্ছে খাদ্যের সাথে মিশ্রিত হয়ে খাদ্যকে নরম করে তোলে এবং গলাধকরণ করতে সাহায্য করে থাকে। দাঁত, জিভ ইত্যাদি যে কাজগুলো করে থাকে খাদ্যকে চিবিয়ে ছোট ছোট টুকরে পরিণত করে খাদ্যের দলা বা বোলাস সৃষ্টি করতে সাহায্য করে এবং সেক্ষেত্রে লালা গ্রন্থি নিঃসৃত লালা রস খাদ্যের সাথে ওতপ্রোতভাবে ভালোভাবে সেটি মিশিয়ে দিতে তারা সাহায্য করছে। লালা গ্রন্থি নিঃসৃত লালা রস ঝাল বা গরম খাদ্যকে প্রশমিত করতে সাহায্য করে। অবিরাম লালাক্ষরণের দ্বারা দাঁতের ফাঁকে জমে থাকা খাবারের টুকরো পরিষ্কার হয়ে যায়।
লালা গ্রন্থি নিঃসৃত রস মুখগহ্বরকে ভিজিয়ে রাখার ফলে কথা বলতে সুবিধা হয়। এগুলো সমস্ত লালা গ্রন্থি নিঃসৃত লালা রসের বিভিন্ন ধরনের কাজ। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হলো কি না, সেটি হলো পরিপাক সম্পর্কিত কাজ। লালা রসের মধ্যে কেবলমাত্র শর্করা ভঙ্গক উৎসেচক থাকে, কোনো প্রোটিন বা ফ্যাট ভঙ্গকারী উৎসেচক থাকে না। এই যে লালা গ্রন্থি নিঃসৃত লালা রস, তাতে কি কি উৎসেচক থাকে? 1 নম্বর হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। সেটি কি কাজ করে না, খাদ্যের সাথে গৃহীত সেদ্ধ শ্বেতসার যেগুলি রয়েছে সেগুলিকে শেষ পর্যন্ত কিসে পরিণত করবে না, মল্টোজে পরিণত করে থাকে। মল্টোজ দ্বি-শর্করাতে পরিণত করে থাকে। এটি কি নাম না, এটি হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন নামক যে উৎসেচক রয়েছে তার কাজ হচ্ছে এটি। সেদ্ধ শ্বেতসারকে এরিথ্রোডেক্সট্রিন, অ্যাক্রোডেক্সট্রিন, আইসোমল্টোজ এবং শেষ পর্যন্ত মল্টোজে তারা পরিণত করে তোলে। এটি হচ্ছে বহু শর্করা বা পলিস্যাকারাইড, আর মল্টোজ হচ্ছে দ্বি-শর্করা বা ডাইস্যাকারাইড, অর্থাৎ দুটি গ্লুকোজ অণুর সমন্বয়ে এটি গঠিত হয়েছে। সেদ্ধ শ্বেতসারটি অনেকগুলি এক শর্করার সমন্বয়ে গঠিত হয়েছে, আর মল্টোজ কি হচ্ছে না, দ্বি-শর্করা অর্থাৎ দুটি করে গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত হয়েছে দ্বি-শর্করা। অর্থাৎ এই বহু শর্করা থেকে দ্বি-শর্করাতে পরিণত করছে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ নামক উৎসেচক। এছাড়া মল্টেজ নামক আরেকটি উৎসেচক রয়েছে, যে মল্টেজ উৎসেচক কি কাজ করে না, মল্টোজ অর্থাৎ দ্বি-শর্করাকে কিসে পরিণত করে দিচ্ছে না, 2 অণু গ্লুকোজে পরিণত করে দিচ্ছে, অর্থাৎ এক শর্করাতে পরিণত করে দিচ্ছে। দ্বি-শর্করা তাকে এক শর্করাতে পরিণত করে দিচ্ছে, মল্টেজ উৎসেচক। সেই জন্য ভাত বা রুটি এক টুকরো দীর্ঘ সময় মুখের মধ্যে রেখে চিবোলে পর যেটা হয় সেটি মিষ্ট স্বাদ অনুভূত হয়ে থাকে। তার কারণ হচ্ছে ভাত বা রুটিতে থাকে সেদ্ধ শ্বেতসার, সেটি প্রাথমিক অবস্থায় মল্টোজ, এবং দীর্ঘ সময় মুখের মধ্যে রাখলে যেটা হয় সে মল্টোজটি গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজের স্বাদ মিষ্টি, সেই জন্য মিষ্টি স্বাদ অনুভূত হয়ে থাকে। কিন্তু সাধারণ অবস্থায় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মুখবিবরে ঘটতে পারে না। কি হয় না, লালারস মিশ্রিত হওয়ার পর সেটি গলাদ্ধকরণ করা হয়, এবং সেই গলাদ্ধকরণ করার পর এই মুখবিবর থেকে খাদ্যবস্তু এসে পাকস্থলীতে পৌঁছায়, এবং পাকস্থলীতে এই উৎসেচকগুলির ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। এরপর যেটি হচ্ছে যে ওই মুখবিবর থেকে যেটা হয় সেটা হচ্ছে এই গলবিল যে অংশটি রয়েছে, সেই গলবিল অংশটা ফানেলের মতো একটা অংশ, তার 3টি প্রান্তের কথা বলেছি, মুখগলবিল, নাসাগলবিল এবং ষড়গলবিল। এই ষড়গলবিল অংশ যেখানে রয়েছে সেখানে ওই শ্বাসনালীর যে ছিদ্রপথ যাকে বলা হচ্ছে গ্লটিস, সেই গ্লটিস এবং গ্রাসনালী এগুলি প্রায় পাশাপাশি থাকে, এবং গলবিলের নিচের অংশে সেটি অবস্থান করে। খাদ্যবস্তু যাতে গ্রাসনালী ব্যতীত শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে, সেই জন্য শ্বাসনালীর সম্মুখভাগে অর্থাৎ গ্লটিসের উপরে তরুণাস্থি নির্মিত একটি ঢাকনা অবস্থান করে, যার নাম হচ্ছে এপিগ্লটিস। খাদ্য গলাদ্ধকরণের সময় এপিগ্লটিসটি গ্লটিসকে ঢেকে রাখে, ফলে খাদ্য গ্লটিস বা শ্বাসনালীর মধ্যে প্রবেশ করতে পারে না। এই খাদ্য গ্রাসনালী যে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, তার মধ্যে প্রবেশ করে গ্যালেটের অভ্যন্তরে প্রবেশ করে। গ্যালেটের অভ্যন্তরে প্রবেশ করার পরে এই গ্রাসনালীর পেশি, অনৈচ্ছিক পেশির ক্রমশ সংকোচন বা পেরিস্টলসিস চলনের ফলে সেটি ধীরে ধীরে পাকস্থলীতে এসে পৌঁছয়। এই যে পাকস্থলী, সেখানে থাকে পাক গ্রন্থি। পাকস্থলীতে আমরা সাধারণভাবে দেখে থাকি যে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না, কেবলমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয় এবং কিছু পরিমাণ ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে। পাকস্থলীতে
পাকস্থলীর ভেতরের গাত্রে যে পাক গ্রন্থি রয়েছে সেখানে দুই প্রকারের গ্রন্থি থাকে, দুই প্রকারের কোষ থাকে, পেপটিক গ্রন্থি এবং অক্সিনটিক গ্রন্থি। অক্সিনটিক গ্রন্থি যেগুলি রয়েছে সেগুলি থেকে কি উৎপন্ন হয়ে থাকে না, অক্সিনটিক গ্রন্থি থেকে বেরিয়ে আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর পেপটিক গ্রন্থি যেগুলি রয়েছে সেগুলি থেকে কি বেরিয়ে আসে না, সেখান থেকে প্রোটিন ভঙ্গক এবং ফ্যাট ভঙ্গক উৎসেচক নির্গত হয়ে থাকে। এখন আমি বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটি রয়েছে তার কাজ কি। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটি নিঃসৃত হয় অত্যন্ত তীব্র অ্যাসিড এবং এটি ওই বোলাস বা মুখবিবরে চর্বিত যে সামান্য পাচিত খাদ্য মণ্ড যা পাকস্থলীতে এসে পৌঁছয় তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং মিশে গিয়ে খাদ্যকে আম্লিক মাধ্যমে পরিণত করে তোলে। আম্লিক মাধ্যমে পরিণত করে তোলার অন্যতম কারণ হচ্ছে যে এই পেপটিক গ্রন্থি থেকে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক যে পেপসিন নির্গত হয়ে থাকে, সেই পেপসিন অত্যন্ত সেনসিটিভ এবং সেটি কেবলমাত্র আম্লিক মাধ্যমেই ক্রিয়াশীল। সেই আম্লিক মাধ্যম প্রস্তুত করার প্রয়োজনে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের সাথে মিশ্রিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অন্যান্য যে সমস্ত কাজ, এটি জীবাণুনাশক রূপে কাজ করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের সাথে মিশে গিয়ে খাদ্যের সাথে গৃহীত জীবাণুগুলিকে ধ্বংস করে তোলে। এখানে আরো একটি কথা বলে নেওয়া প্রয়োজন, মুখবিবরে যে লালা গ্রন্থি নিঃসৃত লালারস, সেখানে লাইসোজাইম বলে এক প্রকারের উৎসেচক থাকে, যে উৎসেচকগুলি ব্যাকটেরিয়ার প্রাচীরকে ধ্বংস করে ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। তার পরবর্তী পর্যায়ে পাকস্থলী, সেই পাকস্থলীতে এসে অক্সিনটিক গ্রন্থি নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যকে আম্লিক মাধ্যমে পরিণত করছে, খাদ্যের সাথে গৃহীত যে জীবাণু সেগুলিকে ধ্বংস করতে সাহায্য করছে। এই অম্ল হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে তোলে। পেপসিনোজেন সেগুলিকে কিসে পরিণত করে তোলে না, পেপসিন সক্রিয় যে উৎসেচক, প্রোটিন ভঙ্গক উৎসেচক, সে পেপসিনে পরিণত করে তোলে। পেপসিন কি কাজ করে না, পেপসিন খাদ্যের মধ্যে সাথে গৃহীত যে সমস্ত প্রোটিন অণুগুলি রয়েছে সেই প্রোটিনকে অ্যাসিড মেটাপ্রোটিন, অ্যালকালি মেটাপ্রোটিন এবং তার পরবর্তীতে পেপটোনে পরিণত করে এবং অবশেষে দেখা যাচ্ছে যে সেটি কখনো কখনো ডাইপেপটাইড, ট্রাইপেপটাইডে পরিণত করে তুলছে। এই পেপসিন উৎসেচকের কাজ হচ্ছে প্রোটিনকে পেপটোনে পরিণত করা, অপেক্ষাকৃত ক্ষুদ্র যে অণু তাতে পরিণত করে তোলা। এছাড়া আরেক প্রকারের উৎসেচক, এই পেপসিন হচ্ছে প্রোটিন ভঙ্গক উৎসেচক। এছাড়া ফ্যাট জাতীয় খাদ্যবস্তু যেগুলি রয়েছে সেখানে গ্যাস্ট্রিক লাইপেজ নামক এক প্রকারের উৎসেচক এখান থেকে নির্গত হয়। এই লাইপেজ উৎসেচকটি হচ্ছে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক, যা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে তোলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে ফ্যাট গঠিত হয়। এখন ফ্যাটকে বিশ্লিষ্ট করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে তোলে। পাকস্থলীতে এইভাবে খাদ্যের আংশিক পরিপাক সম্পন্ন হয়। এই গ্যাস্ট্রিক লাইপেজ সাধারণত ক্ষারীয়, লাইপেজ উৎসেচকটি সাধারণত ক্ষারীয় মাধ্যমে বেশি ক্রিয়াশীল, কিন্তু পাকস্থলীর ভিতরে আম্লিক মাধ্যম থাকার জন্য এটি অপেক্ষাকৃত কম ক্রিয়াশীল এবং সমগ্র গৃহীত ফ্যাটের অত্যন্ত সামান্য অংশ এই পদ্ধতিতে বিশ্লিষ্ট হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়ে থাকে। পাকস্থলীতে এইভাবে অর্ধপাচিত, অর্ধ তরল যে খাদ্যমণ্ড সৃষ্টি হয় তাকে কি বলা হয় না, তাকে বলা হয় কাইম। তাহলে মুখবিবরে যে অর্ধ চর্বিত খণ্ডাকৃতি যে খাদ্যটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে বোলাস। বোলাসের পরে হচ্ছে কাইম। বোলাসের পরে হচ্ছে কাইম। কাইম খাদ্য যেটা রয়েছে সেটি মুখবিবরে এটা এবং পাকস্থলীতে হচ্ছে কাইম সৃষ্টি হচ্ছে।
এরপর এই অর্ধপাচিত অর্ধতরল খাদ্যমণ্ড পাকস্থলীর নিচের দিকে দেখা যাচ্ছে পাইলোরাস প্রান্ত যেটি রয়েছে, এখানে থাকছে স্ফিংক্টার পেশি, পাইলোরিক স্ফিংক্টার। এটি সংকুচিত হওয়ার ফলে দেখা যাচ্ছে এই যে খাদ্যমণ্ড সেটি এই কাইম খাদ্যটি এসে ক্ষুদ্রান্ত্রের মধ্যে প্রবেশ করছে। ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করার সময়তে দেখা যাচ্ছে এই যে ডুওডেনাম অঞ্চল রয়েছে, সেই ডুওডেনাম অঞ্চলে এইখান থেকে একটি এই যে যকৃৎ নিঃসৃত পিত্তরস সেটি সাময়িকভাবে পিত্তথলিতে সঞ্চিত থাকে এবং তারপর একটি সাধারণ পিত্তনালী দিয়ে সেটি এসে পৌঁছে অগ্নাশয় নিঃসৃত অগ্নাশয় রসকে শুধু সঙ্গে নিয়ে একটি সাধারণ ছিদ্রের মাধ্যমে এই ডুওডেনামের ভেতরে সেটি এসে উপস্থিত হয় এবং খাদ্যের সাথে মিশ্রিত হয়ে যায়। এখানে যকৃৎ নিঃসৃত যে পিত্তরস রয়েছে সেই পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, কিন্তু তা সত্ত্বেও তাকে পাক রস বা পাক গ্রন্থি হিসেবে কেন যকৃৎকে কনসিডার করা হয় না, তার অন্যতম কারণ হচ্ছে যে এই যকৃৎ নিঃসৃত পিত্তরস খাদ্যের সাথে মিশ্রিত হয়ে পাকস্থলী থেকে আসা আম্লিক খাদ্যকে ক্ষারীয় করে তোলে। আম্লিক খাদ্য যেটি রয়েছে সেটিকে ক্ষারীয় করে তোলে, আম্লিককে ক্ষারীয় করে তোলে। এবং আরেকটি কাজ যেটা করে, খাদ্যের যে ফ্যাট অংশ রয়েছে সে ফ্যাট জাতীয় খাদ্যের ইমালসিফিকেশনে সাহায্য করছে, অবদ্রব সৃষ্টি করতে সাহায্য করছে। ইমালসিফিকেশন বা ফ্যাটের অবদ্রব সৃষ্টি করতে সাহায্য করছে, যা ফ্যাট জাতীয় খাদ্যের শোষণের পক্ষে সহায়ক। সেই জন্য এই যকৃৎকে বলা হচ্ছে একটি পৌষ্টিক গ্রন্থি। এই যকৃৎ নিঃসৃত পিত্তরসে যে পিত্ত লবণ উপস্থিত থাকে সেগুলি কি কি না, পিত্ত লবণ যেগুলি থাকে সেটি হচ্ছে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট নামক পিত্ত লবণ উপস্থিত থাকে। আর কি থাকে না, পিত্ত রঞ্জক উপস্থিত থাকে। পিত্ত রঞ্জক কি কি থাকবে, যেমন হচ্ছে বিলিরুবিন, বিলিরুবিন উপস্থিত থাকে, বিলিভার্ডিন উপস্থিত থাকে, বিলিরুবিন বিলিভার্ডিন ইত্যাদি এতে উপস্থিত থাকে। লেসিথিনও কিছু পরিমাণে থাকে। এই বিলিরুবিন বিলিভার্ডিন ইত্যাদি বিলিরুবিন পিত্ত রঞ্জকটি সৃষ্টি হচ্ছে কোথা থেকে না, যকৃৎকে বলা হচ্ছে দেহের জৈব রসায়নাগার, কারণ এখানে বহু ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি সংঘটিত হচ্ছে। যার এক নম্বর হচ্ছে যে প্লীহাতে এসে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা সকলেই জানি যে লোহিত রক্তকণিকার একটি নির্দিষ্ট আয়ুষ্কাল আছে, সেটি হচ্ছে মোটামুটি ভাবে 120 দিন। 120 দিন জীবদ্দশার পর সেটি প্লীহাতে এসে ধ্বংসপ্রাপ্ত হয় এবং তারপর সেটি যকৃতে আসে এবং হিমোগ্লোবিনের দুটি অংশ হিম এবং গ্লোবিন, অর্থাৎ লৌহ ঘটিত অংশ হিম এবং প্রোটিন ঘটিত অংশ গ্লোবিন, এই লৌহ ঘটিত অংশ থেকে যকৃতে পিত্তরঞ্জক বিলিরুবিন বিলিভার্ডিন সৃষ্টি হয়ে থাকে। আর গ্লোবিন প্রোটিন যে অংশটি রয়েছে সেটি যকৃতে এসে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে কি তৈরি করে না, সেটি ইউরিয়াতে পরিণত হয়। এছাড়াও যকৃতের অন্যান্য বহুবিধ কার্যকারিতা রয়েছে। খাদ্যের সাথে গৃহীত বিভিন্ন টক্সিক পদার্থগুলিকে তারা পৃথক করে এবং এইভাবে তারা দেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখে। তো এইটা গেল সেই সমস্ত কারণে আমাদের ওখানে যে পৌষ্টিক গ্রন্থি রয়েছে যকৃৎ, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যার ওজন প্রায় 1.5 কেজি। এটির 4টি খণ্ডক রয়েছে, বাম খণ্ডক, ডান খণ্ডক, কডেট খণ্ডক এবং কোয়াড্রেট খণ্ডক। এই সমস্ত খণ্ডক নিয়ে এই যকৃৎ বা লিভার গঠিত হয়ে থাকে। যকৃতের ইংরেজি নাম হচ্ছে লিভার। এখানে আসার পরে তাহলে ডিওডেনামে এই যকৃৎ নিঃসৃত পিত্তরস
তার সাথে খাদ্যের সাথে মিশ্রিত হয়ে কাইম খাদ্যের সাথে মিশ্রিত হয়ে খাদ্যকে প্রশমিত করে, প্রথমে আম্লিক থেকে প্রশমিত করার পর তাকে ক্ষারীয় মাধ্যমে পরিণত করে। আম্লিক মাধ্যম মানে কিরকম না 1.5 pH মাত্রা পর্যন্ত সেটি পৌঁছায় এবং তারপর সেটিকে প্রশমিত করে ক্ষারীয় মানে 8.5 8.6 এরকম pH মাত্রার ক্ষারীয় মাধ্যমে সেটিকে পরিণত করে তোলে। এরপর আসছে ওই অংশেই অগ্নাশয় মিশ্রিত অগ্নাশয় রস এসে মিশ্রিত হচ্ছে। অগ্নাশয় রস যেটা রয়েছে, অগ্নাশয় গ্রন্থিটিকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি বলা হচ্ছে না, এটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যে সমস্ত কোষগুলি থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বর্ণিত দ্বীপপুঞ্জের মধ্যে সেখানে কি থাকে, আলফা কোষ থাকে, বিটা কোষ থাকে, ডেল্টা কোষ থাকে ইত্যাদি কতগুলো কোষ থাকে। এই বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন এবং আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন হরমোন। এই হরমোনগুলি কি কাজ করে না, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। অন্তঃক্ষরা গ্রন্থি এগুলি এবং বহিঃক্ষরা গ্রন্থি যেগুলি রয়েছে সেখান থেকে 3 প্রকারের যে অগ্নাশয় রস যেটা নিঃসৃত হচ্ছে সেখানে 3 প্রকারের উৎসেচক থাকে। প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক, ফ্যাট ভঙ্গক বা লাইপোলাইটিক উৎসেচক এবং শর্করা ভঙ্গক বা অ্যামাইলোলাইটিক উৎসেচক। এই 3 প্রকারের উৎসেচক অগ্নাশয় রসের মধ্যে থাকে। আমরা প্রোটিন ভঙ্গক উৎসেচক হিসেবে যেটা পাই সেটি হচ্ছে ট্রিপসিন। এই ট্রিপসিন উৎসেচক ক্ষারীয় মাধ্যমে ক্রিয়াশীল। আমরা দেখতে পেলাম যে প্রোটিন বিশ্লিষ্ট হয়ে পেপটন পর্যন্ত পরিণত হয়েছে এবং কিছু প্রোটিন যা রয়েছে এই দুটো অংশ কি দেখা যাচ্ছে কি করছে, পেপটনকে ডাইপেপটাইড ট্রাইপেপটাইডে পরিণত করছে, ট্রাইপেপটাইডে পরিণত করে তুলছে। কে না, এই ট্রিপসিন উৎসেচক। এছাড়া প্রোটিনকে অ্যাসিড মেটাপ্রোটিন, অ্যালকালি মেটাপ্রোটিন, পেপটন ইত্যাদির মাধ্যমে অবশেষে কি হচ্ছে না, এই ডাই অথবা ট্রাইপেপটাইডে এসে পরিণত করছে। অর্থাৎ ডাই এর ক্ষেত্রে কি না, 2টো অ্যামাইনো অ্যাসিডের সমন্বিত, আর ট্রাইপেপটাইডের ক্ষেত্রে 3টি অ্যামাইনো অ্যাসিড সমন্বিত টুকরোতে পরিণত করছে। আর কি রয়েছে, ফ্যাট ভঙ্গকারী উৎসেচক হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ। এই প্যানক্রিয়াটিক লাইপেজ কি কাজ করে না, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতে সাহায্য করে। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত করে থাকে। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজের কাজ। এছাড়া এখানে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ একটি উৎসেচক যা কিনা সালিভারি অ্যামাইলেজ বা টায়ালিনের সমতুল্য। সেটি কি কাজ করছে না, শ্বেত শ্বেতসারকে মল্টোজে পরিণত করে তুলছে। শ্বেত শ্বেতসার পলিস্যাকারাইড তাকে মল্টোজে পরিণত করে, আর মল্টেজ উৎসেচক মল্টোজকে গ্লুকোজে পরিণত করে তোলে। এটি গেল অগ্নাশয় রস নিঃসৃত যে সমস্ত উৎসেচকগুলি রয়েছে তাদের কাজ। এরপরে সেটি পৌঁছচ্ছে মধ্য ক্ষুদ্রান্ত্রে এবং সেখানে ক্ষুদ্রান্ত্রের ভেতরের গাত্রে দেখা যাচ্ছে যে কতগুলি গ্রন্থি রয়েছে, ব্রুনারের গ্রন্থি ইত্যাদি। সেখান থেকে কি নিঃসৃত হচ্ছে না, আন্ত্রিক রস নিঃসৃত হচ্ছে। এই আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পরে সেখানেও দেখা যাচ্ছে 3 প্রকারের উৎসেচক রয়েছে, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক এবং অ্যামাইলোলাইটিক। এই প্রোটিওলাইটিক উৎসেচক এখানে কি থাকে না, ইরিপসিন থাকে। এই ইরিপসিন যেটি রয়েছে সেটি কি কাজ করছে না, ডাই ট্রাইপেপটাইড যেগুলি রয়েছে সেই ডাই ট্রাইপেপটাইডকে তারা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে, অর্থাৎ ক্ষুদ্রতম এককে পরিণত করে তুলছে, তারা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। এছাড়া ইন্টেস্টিনাল লাইপেজ
ইন্টেস্টিনাল লাইপেজ যেটা রয়েছে সেই লাইপেজ কি কাজ করছে না ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে তুলছে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত করে তুলছে। আর কি না শর্করা ভঙ্গক কতগুলি উৎসেচক রয়েছে, যেমন হচ্ছে ওই একই ইন্টেস্টিনাল অ্যামাইলেজ যা সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করছে, মল্টেজ উৎসেচক মল্টোজকে 2 অণু গ্লুকোজে পরিণত করছে। এছাড়া সুক্রেজ উৎসেচক রয়েছে, এই সুক্রেজ উৎসেচক কি কাজ করছে না সুক্রোজকে 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজে পরিণত করছে, অর্থাৎ ডাইস্যাকারাইড সুক্রোজকে 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজে পরিণত করছে। এছাড়া ল্যাকটেজ উৎসেচক থাকে যা দুগ্ধ শর্করা ল্যাকটোজকে কি কাজ করছে না গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত করছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত করে তুলছে। এইভাবে দেখা যাচ্ছে যে সমস্ত খাদ্য যা কিছু গৃহীত হয়েছিল সবটাই মধ্য ক্ষুদ্রান্ত পর্যন্ত যেতে যেতে সম্পূর্ণভাবে পাচিত হয়ে উঠল এবং জটিল খাদ্যবস্তুগুলি সরলতম শোষণযোগ্য এককে পরিণত হয়ে উঠল। এই ক্ষুদ্রান্তে সম্পূর্ণ পাচিত সম্পূর্ণ তরল যে খাদ্যমণ্ড সৃষ্টি হয় তাকে কি বলে না তাকে বলা হচ্ছে কাইল, তাকে বলা হচ্ছে কাইল খাদ্য। তাহলে প্রথমে মুখবিবরে হচ্ছে বোলাস, পাকস্থলিতে হচ্ছে কাইন এবং ক্ষুদ্রান্তের সম্পূর্ণ পাচিত সম্পূর্ণ তরল খাদ্যমণ্ড যেটি সেটি হচ্ছে কাইল এই অংশে পরিণত হলো। খাদ্যের যাবতীয় পরিপাক যোগ্য যে অংশগুলি ছিল সবকে পরিপাক করার পর সেটি ক্ষুদ্রতম এককে পরিণত করা হলো, যা হচ্ছে পরিপাকের প্রধান যে বৈশিষ্ট্য বা যা শর্ত সেটিকে ফুলফিল করা হলো। এরপরে কি না শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের যে বহিষ্করণ সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব।